হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের CC6 অর্থাৎ যে কম্পারেটিভ পলিটিক্সের যে পার্টটি রয়েছে সেই পার্টির যে সমস্ত শর্ট প্রশ্ন তোমাদের পড়ে থাকে সেই শর্ট প্রশ্নগুলো একদম 100% কমন যাতে তোমাদের পড়ে তার জন্য আমি চেষ্টা করেছি তাতে সাজেশন নিয়ে উপস্থিত হওয়ার। প্রথম প্রশ্নটি বলছে মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থটি কার লেখা? মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থটি লেখা লর্ড ব্রাইসের। পরের প্রশ্নটি বলছে তুলনামূলক রাজনীতির জনক কাকে বলা হয়? তুলনামূলক রাজনীতির জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম 158টি দেশের তুলনামূলক আলোচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলছে অ্যান ইন্ট্রোডাকশন টু কম্পারেটিভ গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? জেন ব্লন্ডেল বা ব্লন্ডেলের লেখা। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের প্রশ্ন কি বলছে তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। একটি যে কোনো পার্থক্য নির্দেশ করো। বলছে রাজনীতি ক্ষমতা ও প্রক্রিয়ায় তুলনামূলক রাজনীতির প্রধান বিষয় হিসাবে প্রতিপন্ন হয়, কিন্তু তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনায় আনুষ্ঠানিক রাজনীতির কাঠামোর উপরে অধিক গুরুত্ব আরোপ করা হয়। তারপর বলছে তুলনামূলক যে কোনো দুটি পদ্ধতির উল্লেখ করো। তুলনামূলক রাজনীতির যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। একটা হচ্ছে নতুন সমীক্ষা, দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যানমূলক বিশ্লেষণ, আর একটা হচ্ছে কেন্দ্রীভূত তুলনা। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে তুলনামূলক পদ্ধতির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। যে কোনো দুটি সীমাবদ্ধতা। একটি হচ্ছে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণের সমস্যা, দ্বিতীয় হচ্ছে আন্তঃসামাজিক বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গির সমস্যা। পরের প্রশ্নটি বলছে নজির সমীক্ষা পদ্ধতি কি? নজির সমীক্ষা পদ্ধতি হলো একটি এককের সর্বাঙ্গীন অনুসন্ধান। পরের প্রশ্ন বলছে নজির সমীক্ষা পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো। নজির সমীক্ষা পদ্ধতির সমীক্ষা বিশ্লেষণ করা এবং পরিবর্তনের পর্যালোচনা করা হয় না। পরের প্রশ্নটি বলছে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন বলতে এটি কে বলেছেন? রাজনীতি হচ্ছে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন। এটি কে বলেছে? এটি বলেছে ডেভিড ইস্টন। পরের প্রশ্নটি কি বলছে? তুলনামূলক রাজনীতির আলোচনায় ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির একজন তাত্ত্বিকের নাম লেখো। ডেভিড ইস্টন। তাত্ত্বিকের নাম কি? ডেভিড ইস্টন। ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির ধারণা প্রথম কে দিয়েছিলেন? লুডউইন ভন বাটারফ্লাই। এখানে বানানটা তোমাদের ভুল রয়েছে, বাটারফ্লাই, একটু নেটে দেখে নেবে। লুডউইন ভন বাটারফ্লাই বায়োলজিতে সর্বপ্রথম ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, এবং ট্যালকট পার্সন আছে, রবার্ট মার্টন আছে, এরা হচ্ছে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির তাত্ত্বিক। পরের প্রশ্নটি বলছে ডেভিড ইস্টনের লেখা যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো। হ্যাঁ, এ ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যানালিসিস এটা একটা, আর এ সিস্টেম অ্যানালিসিস অফ পলিটিক্যাল লাইফ। পরের প্রশ্নটি কি বলছে তুলনামূলক রাজনীতিতে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির দুজন তাত্ত্বিকের নাম লেখো। দুজন তাত্ত্বিকের নাম কি? সমাজতত্ত্ববিদ ট্যালকট পার্সন আর ডেভিড আফতার ও অ্যালমন্ড ও পাওয়েলের কথা বলছে। পরের প্রশ্নটি কি বলছে? কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ গ্রন্থটি কার লেখা? অ্যালমন্ড এবং পাওয়েলের লেখা। এই গ্রন্থটি অ্যালমন্ড এবং পাওয়েলের লেখা। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের যে সমস্ত সাজেশানগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে বড় প্রশ্নের যে সাজেশান আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই সেই প্রশ্নগুলো দেখে নিতে পারো। CC6, 7 তোমাদের সমস্ত পার্ট রয়েছে, 5, 6, 7 এবং ACC পেপারের A1, A2 সব সাজেশান ওখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর ওই সমস্ত সাজেশানের সমস্ত বড় প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে একটা মিনিমাম মূল্যর মধ্য দিয়ে তোমাদেরকে দেওয়া হচ্ছে। পলিটিক্যাল একাডেমির এই যে নম্বর রয়েছে 8620063339, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। আমরা এখান থেকে তোমাদের এই নোটসগুলো দিয়ে থাকি, আমাদের এখান থেকে সমস্ত নোটস পেয়ে যাবে একটা নির্ধারিত মূল্যের বিনিময়ে। তোমরা অবশ্যই আমাদের যদি নোটসগুলো তোমাদের প্রয়োজন হয়, ওই বড় প্রশ্নের সমস্ত নোটস, তাহলে যোগাযোগ করো। ছোট প্রশ্নে যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয়, আমাদের যে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশান লিঙ্কে, গ্রুপে জয়েন করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে এই
পিডিএফটি তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন কি বলছে, নতুন রাজনীতি অর্থনীতি দুজন তাত্ত্বিকের নাম লেখো। বলছে ডেভিড লক এবং মিচেল। বলছে দুজন প্রতিষ্ঠানবাদ তাত্ত্বিকের নাম লেখো। প্রতিষ্ঠানবাদ তাত্ত্বিক যারা, উড্রো উইলসন, জেমস ব্রাইস, এভি ডাইসি। পলিটিক্যাল অর্ডার ইন এ চেঞ্জিং সোসাইটি 1968 গ্রন্থটি কার লেখা? এসপি হান্টিংটন। খুব গুরুত্বপূর্ণ একজন উন্নয়নের তাত্ত্বিক হান্টিংটন, এটাও তোমরা একটু মনে রাখবে। পরের প্রশ্ন বলছে নবপ্রতিষ্ঠানবাদে দুজন তাত্ত্বিকের নাম লেখো। নবপ্রতিষ্ঠানবাদে দুজন তাত্ত্বিকের নাম হচ্ছে পিটার ইভানসন, জন স্টিফেন্স, আলফ্রেড স্টেফাস প্রমুখ এবং থিয়েডার ব্রাসেলস। তোমাদের একটু এই বানানগুলো একটু আছে, তোমরা একটু দেখে নেবে, তোমাদের যখন পিডিএফটা পাঠাবো তোমাদের গ্রুপে একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন বলছে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার কি বৈশিষ্ট্য? উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় বা উদারনৈতিক গণতন্ত্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। কি প্রতিষ্ঠিত হয়? আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। আইনের অনুশাসনের মধ্য দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। বলছে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে গণতন্ত্রে রক্ষা করে। গণতন্ত্র রক্ষা করে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে সমাজতান্ত্রিক রাজনীতি ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে কোনো একটি মাত্র শ্রেণীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। যে কোনো একটি মাত্র শ্রেণীর এখানে অস্তিত্ব পরিলক্ষিত হয়। এই শ্রেণী হলো শ্রমিক এবং কৃষকের সর্বহারা শ্রেণী। তোমরা দেখেছো যে সমাজতান্ত্রিক যে ব্যবস্থায় সেখানে মূলত কি প্রতিষ্ঠিত হয়? শ্রমিক শ্রেণীর শাসন ব্যবস্থা বা বলে থাকে প্রোলেতারিয়েতের শাসন ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে রাজনৈতিক উন্নয়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি দুজন তাত্ত্বিকের নাম লেখো। গ্যাব্রিয়েল অ্যালমন্ড, জেমস কোলেম্যান, লুসিয়ান পাই, এসপি হান্টিংটন। তারপরে বলছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে কথা বলেছেন এমন দুজন তাত্ত্বিকের নাম লেখো। কার্ল মার্কস, লেনিন এবং স্টালিন। পরবর্তী প্রশ্ন বলছে উদারনৈতিক গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে এমন দুটি দেশের নাম লেখো। ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড প্রভৃতি। পরবর্তী প্রশ্ন বলছে সমাজতান্ত্রিক ব্যবস্থা রয়েছে এমন দুটি দেশের নাম লেখো। সমাজতান্ত্রিক ব্যবস্থা রয়েছে গণপ্রজাতন্ত্রী চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইত্যাদি। পরবর্তী প্রশ্ন বলছে ব্রিটেনের আইনের অনুশাসন বলতে কি বোঝানো হয়েছে? ব্রিটেনের আইনের অনুশাসন বলতে কি বোঝানো হয়েছে? আইনের অনুশাসন কথাটি এভি ডাইসি প্রথম ব্যবহার করেছেন। কে প্রথম ব্যবহার করেছেন? এভি ডাইসি। আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য বা সার্বভৌমত্বকে বোঝায়। আইনের যে সার্বভৌমত্ব বা আইনের প্রাধান্যকে বোঝায়। পরবর্তী প্রশ্ন বলছে ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতির উল্লেখ করো। বছরে অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে হবে। ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থা সংক্রান্ত যে কোনো একটি রীতিনীতির উল্লেখ করো। কমন্স সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাজা বা রানীর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে রাজা রানীর বিশেষ অধিকার সংক্রান্ত যে কোনো একটি রীতিনীতির উল্লেখ করো। সেটা কি বলছে? নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাজা বা রানী রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করেন। নিয়মতান্ত্রিক রাজা বা রানী, তোমরা জানো ব্রিটেনের রাজা বা রানী হচ্ছে নিয়মতান্ত্রিক শাসন প্রধান, নাম সাক্ষী নিয়মতান্ত্রিক শাসক প্রধান। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে সুইজারল্যান্ডের গণভোট কি? আক্ষরিক অর্থে গণভোট বলতে জনগণের কাছে উপস্থিত করাকে বোঝায়। আইনসভা দ্বারা প্রণীত আইনকে ভোটের মাধ্যমে অনুমোদন ও প্রত্যক্ষকরণের জন্য যে জনসাধারণের কাছে প্রত্যাখ্যান করাকে গণভোট বলা হয়। গণভোট মূলত কত সালে গণভোট পদ্ধতি সুইজারল্যান্ডে প্রচলিত হয়? 1778 সালে। তারপর বলছে সুইস গণভোটের কয় প্রকার ও কী কী? সুইস গণভোট কয় প্রকার ও কী কী? গণভোট দু প্রকার, এক হচ্ছে বাধ্যতামূলক এবং দুই হচ্ছে ইচ্ছাধীন। তোমরা অবশ্যই যদি ফ্রিতে ক্লাসও করতে চাও তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই সেখানে জয়েন করো। তোমাদের সেখানে কিছু কিছু নোটস আমরা লিখিয়ে দেবো থাকি। পরের প্রশ্ন বলছে দেখো সুইজারল্যান্ড গণ উদ্যোগ বলতে কি বোঝো? সুইজারল্যান্ডের গণ উদ্যোগ নির্দিষ্ট সংখ্যক নির্বাচকের দ্বারা আইনের প্রস্তাব উত্থাপনের ব্যবস্থাকে গণ উদ্যোগ বলা হয়। পরের প্রশ্ন বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এগুলো সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এখান থেকেই সব কোশ্চেন পড়বে। তারপর বলছে সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো। সুবিধাটা কি?
আইনসভার গণসার্বভৌমত্বের সৃষ্টি। অসুবিধাটা কি? সংখ্যালঘুর সমর্থনে আইন, প্রশাসনিক ক্ষেত্রে বিলম্বতা। তারপরে বলছে ব্রিটেনের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। ব্রিটেনের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য, ব্রিটেনের দুটি প্রধান রাজনৈতিক দল পুরোপুরি রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। ব্রিটেনের দুটো রাজনৈতিক দল। তারপরে কি বলছে? ব্রিটেনের দল ব্যবস্থা সুগঠিত, দলীয় শৃঙ্খলতাকে কঠোরভাবে প্রয়োগ করা হয়। দলীয় শৃঙ্খলতাকে কঠোরভাবে এখানে প্রয়োগ করা হয়। পরের প্রশ্নটি বলছে, দেখো, বলছে ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখো। ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কি? রক্ষণশীল দল এবং শ্রমিক দল। খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখবে, রক্ষণশীল দল এবং শ্রমিক দল। তারপর বলছে ব্রিটেনের রক্ষণশীল দলের পূর্ববর্তী নাম কি ছিল? ব্রিটেনের রক্ষণশীল দলের পূর্ববর্তী নাম ছিল টরি। এই দলের বেশিরভাগ সদস্যই অভিজাত এবং ধনী সম্প্রদায়ভুক্ত। যারা ধনী সম্প্রদায়ভুক্ত তারা এই দলের সদস্য হতে পারত। ব্রিটেনের শ্রমিক দলটির পূর্ব নাম কি ছিল? ব্রিটেনের শ্রমিক দলটির পূর্ব নাম ছিল হুইগ। মনে রাখবে, হুইগ। ব্রিটেনের পূর্ববর্তী নাম ছিল হুইগ। মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থা কি দেখা যায়? দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়। শুধুমাত্র দুটো দলের ব্যবস্থার প্রাধান্য লক্ষ্য করা যায়। আমাদের যেমন বহুদলীয় ব্যবস্থা ভারতের, কিন্তু ওখানে আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক ও সাধারণতান্ত্রিক এই দুটি দল লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন বলছে চীনের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। চীনের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য কি? চীনের মূলত একদলীয় ব্যবস্থার প্রাধান্য লক্ষ্য করা যায়। চীনের একটি দল, একদলীয় প্রাধান্য লক্ষ্য করা যায়। শ্রমিক দল, যে শ্রমিক শ্রেণী আছে, প্রলেতারিয়েট শ্রেণী আছে, সেই দল লক্ষ্য করা যায়। দলটির নাম হলো চীনের কমিউনিস্ট পার্টি। চীনের কমিউনিস্ট পার্টি। পরের প্রশ্নটি বলছে যে বাংলাদেশের দলীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশ চরিত্রগতভাবে বহুদলীয় ব্যবস্থা বর্তমান। সেখানে বহুদলীয় ব্যবস্থা বর্তমান। বহু দল থাকে, শুধু দুটো দল বা একটা দল থাকে না, অনেকগুলো দল থাকে, যে দল জিততে পারে। ব্রিটেনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। ব্রিটেনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি মন্ত্রী এবং আমলা, পার্লামেন্ট এবং জনগণের উপর প্রভাব বিস্তার করে থাকে। তারা বলছে আমেরিকার স্বার্থগোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। আমেরিকার স্বার্থগোষ্ঠীর সংগঠন এবং ভূমিকা রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির দ্বারা বহুলাংশে নির্ধারিত করা হয়। পরের প্রশ্ন বলছে মার্কিন স্বার্থগোষ্ঠী এবং ব্রিটিশ স্বার্থগোষ্ঠীর মধ্যে একটি সাদৃশ্য লেখো। মার্কিন ও ব্রিটিশ স্বার্থগোষ্ঠী তাদের স্বার্থ পূরণের জন্য নিজেদের প্রভাব বিস্তারের স্বার্থ বিভিন্ন প্রভাব পদ্ধতি অবলম্বন করে থাকে। একেবারে শেষ প্রশ্নটির দিকে চলে এসেছি। কি বলছে? মার্কিন ও ব্রিটিশ স্বার্থগোষ্ঠীর মধ্যে একটি বৈসাদৃশ্য লেখো। ব্রিটেনের কমন্স সভা ও স্বার্থগোষ্ঠীগুলির ভিতরকার সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মার্কিন কংগ্রেস এবং কংগ্রেসের বিভিন্ন কমিটির সদস্যদের সঙ্গে মার্কিন স্বার্থগোষ্ঠীগুলির যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠ। এটাই হচ্ছে পার্থক্য। তোমাদের এই মডিউল 1টা তোমাদের ভিডিও হলো। মডিউল 2 এর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো, লাইক করতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো। এবং তোমাদের এখানে থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো নিয়ে আলোচনা করা হবে বা আলোচনা করা হয়। পরবর্তীকালেও তোমরা পাবে ভিডিওগুলো অনেক। তাই এখন যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই ভালো থেকো।